অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষত বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো এবং তোমাদের পাঠদান কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করছো, এবং এটাও আশা করি তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো সরকারি কেসি কলেজ খুব সুন্দরভাবে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছে এবং বাংলা বিভাগের প্রত্যেকটি শিক্ষক সুচারুরূপে সম্মান শ্রেণীর ক্লাস গ্রহণ করছেন। তারই সূত্র ধরে আমি আজ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের ইতিহাস ৩ কোর্সটি নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি তোমাদের সঙ্গে মোহাম্মদ ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। আমাদের আজকের পাঠ বাংলা সাহিত্যের ইতিহাস ৩। এটি 1947 থেকে 2000 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা কি শিখব সেটি আমরা আগে জেনে নিই। আমরা আগেই বলেছি আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ৩ কোর্সটি নিয়ে, এবং সেই কোর্সের মধ্যে কোন কোন বিষয় আছে সেগুলো আমরা জানব, এবং আমাদের কোর্সের পরিধি কতটুকু সেটা আমরা সময় অনুযায়ী জেনেছি। এখন আমরা বিষয় অনুযায়ী সেগুলো আলোচনা করব, এবং এই ক্লাস থেকে আমরা কি শিখতে পারি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত 1947 থেকে 2000 কাল পর্বে বাংলা সাহিত্যের ইতিহাস আয়ত্ত করার কার্যকর কৌশল আমরা রপ্ত করব। দ্বিতীয়ত 1947 থেকে 2000 কাল পর্বে আলোচিত লেখকবৃন্দের সংক্ষিপ্ত জীবনী এবং তাদের উল্লেখযোগ্য গ্রন্থের বিস্তৃত আলোচনা জানতে পারব। তৃতীয়ত 1947 থেকে 2000 কাল পর্বে কোন ধরনের ঘটনা বা পরিপ্রেক্ষিত বাংলা সাহিত্যের ইতিহাস মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার আলোচনা আমরা জানতে পারব। এই কাল পর্বে বাংলা সাহিত্যের ইতিহাস মূল্যায়নে বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের মূল বক্তব্য আমরা পরিষ্কার হব। প্রবন্ধ, নাটক, কাব্য, উপন্যাস, ছোট গল্প মূল্যায়নের ক্ষেত্রে যেমন শিল্পমূল্য বিচার, চরিত্র চিত্রণ, সমাজ বাস্তবতা, মূল বক্তব্য ইত্যাদি, এগুলো মূল্যায়নের যে মূল চাবিকাঠিগুলো আছে সেগুলো আয়ত্ত করব, এবং পরীক্ষার খাতায় লেখার জন্য উপযুক্ত আলোচনা মূল সূত্রের ব্যবহার আমরা আলোচনা করব। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা শুধু একাডেমিক্যালি পরীক্ষা যেটা হবে সেটার মূল্যায়নই শুধু করতে পারবো না, বিসিএস সহ বাংলা বিষয়ে যে ধরনের প্রশ্নগুলো আসে কোনো গ্রন্থের মূল্যায়ন করতে দিলে, সেটা শিল্পমূল্য হতে পারে, সমাজ বাস্তবতা হতে পারে, বা বিষয়বস্তু হতে পারে, সেটা মূল্যায়নের ক্ষেত্রে আমরা কোন কোন উপাদানগুলো মাথায় রাখবো এবং সেই অনুযায়ী পরীক্ষার খাতায় লিখতে পারবো, সেটা আমাদের আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনায় প্রথমেই আমাদের করণীয়টা কি। প্রথম করণীয় নির্ধারিত কালপরিধিতে সাহিত্যের মূল শাখাগুলো নির্ধারণ করা, শাখা অনুযায়ী আলোচিত ও উল্লেখযোগ্য লেখকের সূচি তৈরিকরণ, সাহিত্যের কোন কোন শাখায় তাদের বিচরণ এবং বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে তাদের অবদান আলোচনা করতে হবে। সাহিত্যের যে মূল শাখাগুলো আলোচিত হবে সেটি নিম্নরূপ, সেটি আমরা আগে জেনে নিই। 1 নম্বরে কাব্য, 2 নম্বরে প্রবন্ধ, 3 নম্বরে নাটক, 4 নম্বরে উপন্যাস এবং 5 নম্বরে ছোট গল্প। এই শাখাগুলো নিয়েই মূলত আমরা কথা বলবো, এবং বাংলা সাহিত্যের ইতিহাস 3 এই কোর্স থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো মূলত এই 5টি বিষয়ের উপরেই এসে থাকে। সুতরাং আমরা এই শাখাগুলোকেই প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করব। শাখা অনুসারে আলোচিত উল্লেখযোগ্য লেখকের নামের সূচি সেটা আমরা একটু জেনে নিই। প্রথমত
কাব্য। কাব্যে আমরা যে কয়জন লেখককে অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সালের প্রশ্ন অনুযায়ী আমরা এই লেখকগুলোকে বাছাই করার চেষ্টা করেছি এবং প্রায়োরিটি দিয়ে আমরা এইগুলো বেছে নিয়েছি। মূলত এখানে লেখক বৃন্দের জন্ম সাল অনুযায়ী আমরা বিভাজন করিনি। এখানে আমাদের লেখকগুলোর গুরুত্ব বিবেচনায় এবং তাদের জন্মসাল অনুযায়ীও আমরা সাজাতে পারি। তো আমরা যে লেখকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পড়ব সেগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বরে আছে ফরুক আহমদ, 2 নম্বরে শামসুর রহমান, 3 নম্বরে আল মাহমুদ, 4 নম্বর সৈয়দ শামসুল হক, 5 নম্বর আবুল হাসান, 6 নম্বর আহসান হাবিব, 7 নম্বর সৈয়দ আলী হাসান, 8 নম্বর হাসান হাফিজুর রহমান, 9 নম্বর আবু জাফর উবাইদুল্লাহ। এরপর নাটকে আমরা যে কয়জন লেখক নিয়ে আমরা কথা বলবো, প্রথমে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপর সৈয়দ শামসুল হক, 3 নম্বর সেলিম আলদিন, 4 নম্বর নুরুল মোমিন, 5 নম্বর মুনির চৌধুরী। এবার প্রবন্ধে আমরা আলোচনা করব যে লেখকগুলো। প্রথমে আছেন কাজী আব্দুল ওদুদ, 2 নম্বরে আছেন মোতাহার হোসেন চৌধুরী, 3 নম্বরে আবুল ফজল, 4 নম্বর কাজী মোতাহার হোসেন, 5 নম্বর আহমদ শরীফ। এরপর আমরা উপন্যাসে যে লেখকগুলো নিয়ে আমরা কথা বলবো তাদের প্রথমে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপরে শওকত ওসমান, জহির রায়হান, আনোয়ার পাশা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, আবু ইসাহাক এবং আলাউদ্দিন আল আজাদ। ছোট গল্পে আমরা যে কয়েকজন লেখক নিয়ে আলোচনা করব, কথা বলবো, তাদের মধ্যে প্রথমে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপর আছেন আখতারুজ্জামান ইলিয়াস, 3 নম্বরে আছেন শামসুদ্দিন আবুল কালাম, 4 নম্বরে আছেন আলাউদ্দিন আল আজাদ। এখন আমরা জেনে নিই 1947 থেকে 2000 কাল পর্বে যে সকল ঘটনা এবং পরিপ্রেক্ষিত সাহিত্য রচনায় মুখ্য ভূমিকা পালন করেছে। আমরা প্রথমেই দেখব আমাদের কোর্সের সময়কাল দেওয়া আছে 1947 থেকে 2000 পর্যন্ত। এই কাল পর্বে যে মূল ঘটনাগুলো আমাদের সাহিত্যের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করে আছে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি, কারণ সাহিত্য মূল্যায়নের ক্ষেত্রে একটি পটভূমি বা পরিপ্রেক্ষিত বড় বিষয়। একজন লেখক সমাজ ঘনিষ্ঠ থেকে তিনি লেখক হয়ে ওঠেন, সুতরাং সমাজ এবং তার স্বদেশে স্বজাতির মধ্যে যে ঘটনাগুলো চোখের সামনে ঘটে সেইগুলো ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেই ঘটনাগুলো অবশ্যই সাহিত্য মূল্যায়নের ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হিসেবে কাজ করে। প্রথমেই 1947 সালে দেশ বিভাগ, তারপর 1952 সালের ভাষা আন্দোলন, এরপর 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সালে সামরিক শাসন জারি, এরপর 66 সালে 6 দফা আন্দোলন, 69 সালের গণঅভ্যুত্থান, 70 সালে সাধারণ নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 9 নম্বরে 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং সামরিক শাসন জারি, এবং 1990 সালের গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক ধারা চালু। মোটামুটি এই বিষয়গুলো, ঘটনাগুলো আমাদের পরিপ্রেক্ষিত হিসেবে খুবই জরুরি, সেটা আমরা জেনে নিলাম। এবার 1947 থেকে 2000 কাল পর্বে বাংলা সাহিত্য মূল্যায়নে মোটা দাগে যে ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তবতা মনে রাখা জরুরি সেইগুলো আমরা একটু মোটা দাগে আলোচনা করব। খুব বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, কারণ এমনিতেই আমাদের এই
সিলেবাসটি অনেক বড়। কতগুলো ক্লাস নিয়ে আমি শেষ করতে পারবো জানি না, কারণ এতগুলো লেখকের একটি বই নিয়ে আলোচনা করলেও অনেকগুলো ক্লাস নিতে হবে। সেজন্য যে ঘটনাগুলো একেবারেই না জানলে নয়, মূল চাবিকাঠি হিসেবে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার, যে পরিপ্রেক্ষিতগুলো আমাদের মনে রাখা দরকার, সেটা নিয়েই মূলত আমি কথা বলবো। এখানে সেটুকুই আমি খুব সংক্ষেপ আকারে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আছে রাজনৈতিক প্রেক্ষাপট ও বাস্তবতা, অর্থনৈতিক প্রেক্ষাপট ও বাস্তবতা। 3 নম্বরে আছে ধর্মীয় সাংস্কৃতিক প্রেক্ষাপট ও বাস্তবতা, শিক্ষা সংস্কৃতিগত প্রেক্ষাপট ও বাস্তবতা। এইগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। রাজনৈতিক প্রেক্ষাপট ও বাস্তবতা। প্রাচীন বঙ্গভূমি মুসলিম আমলে 1204 থেকে 1757 সাল পর্যন্ত বাংলা, ইংরেজ আমলে পূর্ব বাংলা, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান এবং স্বাধীন আমলে 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ নাম ধারণ করেছে। এই নামধরণের সঙ্গে বাংলাদেশের শাসন শোষণ আর উন্নতি অবনতি রাজনৈতিক ইতিহাসের সাদা কালো কিংবা রঙিন অধ্যায়টি জড়িত। বৈশ্বিক রাজনীতি বিরাজমান থাকলেও ভারতীয় উপমহাদেশে ঠিক সেই অর্থে 1885 সালের আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। দরবার ভিত্তিক নবাব, রাজা বা সম্রাট কেন্দ্রিক বা ঔপনিবেশিক শক্তির প্রতিনিধি ও গভর্নরের শাসন এবং শোষণ কালে কালে ডালপালা মিলেছে। নবাব কেন্দ্রিক শাসনের প্রায়োগিক সমাপ্তি ঘটে মূলত 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধের মাধ্যমে। 1857 সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শোষণ ব্রিটিশ সরকারের হাতে নতুন রূপ পায়। ব্রিটিশ সরকারের আনুকূল্যে ও সমর্থনে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় 1885 সালে কংগ্রেস নামে, ভারতীয় কংগ্রেস নামে। মুসলিম আমলের মক্তব মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় ইংরেজদের প্রয়োজন ও উছিলায়। বলা যায় 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি নতুন দ্বার উন্মোচিত হয়। নতুন জমিদার শ্রেণীর উদ্ভবের ফলে ইংরেজ শাসনের সহায়ক হিসেবে শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের বিকাশ ঘটে। শুধু লেখাপড়ায় নয়, মননেও পরিবর্তন আসতে থাকে। দেশ আমার, মাটি আমার, কিন্তু শাসক বিদেশি। এটা কেন? ইংরেজ বা তাদের শিক্ষার সংস্পর্শে আসার কারণেই হোক কিংবা দীর্ঘদিনের শোষণের ফলেই হোক, শিক্ষিত বাঙালি যুবশ্রেণীর মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী চিন্তাভাবনা ভর করে। নিজেদেরকে নিয়ে ভাবতে শুরু করে। বিচ্ছিন্নভাবে হলেও নিজ দেশ ও মাটির প্রতি এক ধরনের মূল্যবোধ ভালোবাসার উদয় হয় উঠতি শিক্ষিত যুবশ্রেণীর মধ্যে। বিভিন্ন দাবি দাওয়া উত্থাপিত হতে থাকে ইংরেজ সরকারের কাছে। চতুর ব্রিটিশ সরকার একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে তা গ্রহণের পথ অবলম্বন করে। দীর্ঘ 500 বছরের মুসলিম শাসনের পর ইংরেজদেরকে অতি আপন ভাবতে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীরা। কংগ্রেসে সেই হিন্দু প্রাধান্যের কারণেই হোক বা হিন্দু মুসলিম একত্রিত হওয়ার ভয়ে ডিভাইড অ্যান্ড রোলের ঘোর প্যাচেই হোক, মুসলিমদের জন্যও 1906 সালে মুসলিম লীগ নামে একটি আলাদা রাজনৈতিক সংগঠনের জন্ম হলো ওই ইংরেজ শাসকের পৃষ্ঠপোষকতায়। এবার শুরু হলো দুই বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক দেন দরবার। প্রথম দিকে স্বাধীন ভারতবর্ষের চিন্তা থাকলেও ব্রিটিশদের চালাকির কারণে ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হলো নিছক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ভারত পাকিস্তানের জন্ম হলো হিন্দু মুসলিমের সংখ্যাগরিষ্ঠের অবস্থানের ভিত্তিতে। এই যে ব্রিটিশদের কুটোচালে ভারতবর্ষে হিন্দু মুসলিম বিরোধ বিকশিত হলো, তা আজও বিরাজমান। এই বিভেদময় রাজনীতির তিক্ততায় কষ্টকল্পিত পাকিস্তান রাষ্ট্রের জন্মের মধ্য দিয়েই মূলত বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠা লাভের সূচনা ঘটে। কেননা ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রের জন্ম, সেখানে যখন বঞ্চনা, বৈষম্য আর শোষণের চিরকালীন খেলা চলে, তখন ধর্ম আর অভিন্ন জাতিকে এক করতে পারে না। অন্তরে অন্তরে অন্যায় অন্যায্য আচরণের কারণে বিভক্তি রয়েই যায়। ভাষার ভিত্তিতে তাই একটি নতুন পরিচয়ের উদ্ভব হলো, জন্ম হলো বাঙালি জাতীয়তাবাদের। এখানে ধর্ম বর্ণ শ্রেণীর ঊর্ধ্বে বাঙালিত্বই আত্মপরিচয়ের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ালো। 1971 সৃষ্টি হলো স্বাধীন বাংলাদেশের। বাঙালিত্বের ভিত্তিতে 1971 সম্মিলিত প্রচেষ্টায় যে বাংলাদেশের জন্ম হলো, স্বাধীনতা পরবর্তী সময়ে সেই বাঙালির মধ্যে রোপিত হলো বিভেদের বিষবিক্রম। ক্ষমতা আর অর্থের ভাগাভাগিতে অসুস্থ প্রতিযোগিতায় এক বাঙালি দাঁড়িয়ে গেল আর এক বাঙালির বিরুদ্ধে। নির্মম 15 আগস্ট সংঘটিত হলো। বাংলাদেশের কষ্টার্জিত রাজনীতির মৃত্যু ঘটল সামরিক শাসকের হাতে। যে গণতন্ত্রের জন্য বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, তা এক নিমেষেই নিঃশেষ হয়ে গেল। বন্দুকের নলের চোখ রাঙানি উপেক্ষা করে গণতন্ত্রের জন্য আবারও শিক্ষিত বাঙালি একত্রিত হলো। সামরিক শাসনের ইতি ঘটল 1990 সালে। 91 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেও 2000 সাল পর্যন্ত তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। মুক্তিযুদ্ধের চেতনা নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষমতার অর্থলিপ্সার কারণে সেখানে দাগও লেগেছে কম নয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রভাবের প্রত্যক্ষ তাপ ও চাপ নিয়ে এগিয়ে চলে। সাহিত্য যেহেতু একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনার ভেতর বাহিরের ইতিহাস তুলে ধরে, সেহেতু রাজনৈতিক এই প্রেক্ষাপট ও সাহিত্য রচনা কিংবা বিচারে বিরাট ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক প্রেক্ষাপট ও বাস্তবতা। কালপর্ব নিশ্চিতভাবে 47 থেকে 2000। চিরকালই বাংলার অর্থনীতি কৃষিভিত্তিক। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নব্য জমিদারদের আবির্ভাব ঘটে। তাদের কাছে জমি শুধু ফসল উৎপাদনের উপাদান ছিল না, ক্ষমতা ও মর্যাদার প্রতীকও ছিল। কিন্তু এই জমিতে চাষের অধিকার থাকলেও মালিকানা পরিবর্তনের কোনো ক্ষমতা চাষের ছিল না। এছাড়া খাজনা প্রদানের জন্য নির্মম অত্যাচারের কাহিনী সর্বজন বিদিত। এই ধনিক শ্রেণীর ইংরেজ প্রীতি ও অন্ধ অনুকরণের ইতিহাস সবারই জানা। নিজের দেশের মানুষ ও মাটির প্রতি এই নব্য জমিদার শ্রেণীর দরদ ছিল না। আমোদ প্রমোদময় ভোগবিলাসী জীবনের ব্যয় বহনের জন্য নিরীহ চাষির উপর চলেছে অকথ্য নির্যাতন। তারপরেও ইংরেজি শিক্ষার প্রভাবেই হোক আর চিরকালীন অত্যাচার ও শোষণের অসহ্য সীমা অতিক্রমের ফলেই হোক, উঠতি যুবশ্রেণীর মধ্যে এক ধরনের ভারতীয় জাতীয়তাবোধ জেগে উঠতে শুরু করে। কিন্তু জমিকেন্দ্রিক শ্রমজীবী মানুষের কথা নিয়ে খুবই কম চিন্তা ভাবনা হয়েছে। বাঙালির নিজস্ব দেশ বা জমি থাকলেও মালিক ছিল বাইরের মানুষ। 1947 সালে পাকিস্তান স্বাধীন হলেও পূর্ব পাকিস্তানের তথা বাংলার জনগণের উপর অর্থনৈতিক বৈষম্যের অত্যাচার বন্ধ হয়নি। আরো নতুন মাত্রায় কিভাবে বাঙালিকে অর্থনৈতিকভাবে দাস এবং দুর্বল করে রাখা যায় তার বন্দোবস্ত হয়েছিল 1971-এর আগ পর্যন্ত। দীর্ঘ বৈষম্যে চলমান পূর্ব পশ্চিম পাকিস্তানের এই বাস্তবতাও বাংলা সাহিত্যে হয়ে উঠে এসেছে সুন্দরভাবে। যদিও এই তীব্র অর্থনৈতিক বৈষম্য নিয়ে হাজার বছরের বঞ্চনা থাকলেও গ্রাম প্রধান বাঙালি সমাজ খুব একটা উচ্চবাচ্য করেনি নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। নিভৃত পল্লীতে কৃষি নির্ভর জনগোষ্ঠী জমিকেন্দ্রিক চেতনা নিয়ে নীরবে জীবনযাপন করেছে হাজার বছর ধরে। এই খেটে খাওয়া মানুষের স্থান সাহিত্যে খুব একটা স্থান হয়নি আধুনিক যুগ তথা ঊনবিংশ শতাব্দীর পূর্বে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য মানেই রাজা রাজারা কাহিনী তথা ধর্মীয় মাহাত্ম্য প্রচারের দরবারি আবদার মেটানোর কাহিনী। আধুনিক যুগের দ্বিতীয় পর্বে আধুনিক শিক্ষার সংস্পর্শে যখন গ্রামের কোনো যুবক বিকশিত হতে থাকে, তখন সেখানে নায়ক হয়ে উঠতে থাকে কৃষক, শ্রমিক, মজুর। সেখানে মূলত শোষকের ভূমিকায় অবতীর্ণ শাসক শ্রেণীর নির্মম নিষ্ঠুরতার প্রেক্ষাপটে কৃষি নির্ভর মানুষের সুখ দুঃখকে তুলে আনা হয়েছে। যদিও বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদ হয় 1950 সালে, অর্থাৎ জমিদারের কুপ্রথাকে উচ্ছেদ করতে দেশ বিভাগের পরও 3 বছর সময় লেগেছে। আধুনিক যুগে সেটাও একটা বাস্তবতা। তাই 1947 থেকে 2000 পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনায় বাঙালির অর্থনৈতিক ইতিহাস আলোচনা জরুরি। কেননা অর্থনৈতিক হিসাব নিকাশ বা প্রভাব মানুষের চিন্তাভাবনা ও আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। অনেক জমির মালিক হওয়ার মানে অনেক ফসলের মালিক। ফসল মানেই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা কিংবা বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই কৃষিভিত্তিক অর্থনৈতিক জীবনের সুখ দুঃখ 47 পরবর্তী সময়েও বাংলা সাহিত্যে বড় একটি স্থান দখল করে আছে। কাজী আব্দুল ওদুদের বাংলার কৃষক প্রবন্ধ, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু কিংবা শওকত ওসমানের জননী উপন্যাস পড়লে এটি উপলব্ধি করা সহজ হয়। ধর্মীয় সামাজিক প্রেক্ষাপট এবং বাস্তবতা। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতার কারণে বাঙালির একমাত্র অবলম্বন ছিল ধর্মীয় বিশ্বাসের উপর নিঃশ্বাস নিয়ে জীবনযুদ্ধে অবতীর্ণ হওয়া। স্পষ্টত 1885 সালে কংগ্রেস এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে ব্রিটিশ ইন্ধনে ডিভাইডেড অ্যান্ড রুলের সূত্রে হিন্দু মুসলিম বিরোধ দানা বেঁধে ওঠে। একদিকে ধর্মীয় আচারে অন্ধ আসক্তি, অন্যদিকে শিক্ষার অভাবে দারিদ্র্যময় কৃষি নির্ভর জীবনে এই বিভক্তি আরো গভীর হতে থাকে। তাছাড়া বাংলায় অধিকাংশ জমিদার ছিলেন হিন্দু। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জন্য এটি ছিল অস্বস্তিদায়ক। তাই সামাজিক একটি অস্থিরতা চলমান ছিল। তবে অশিক্ষার অভাব থাকলেও গ্রাম নির্ভর সামাজিক জীবনে হিন্দু মুসলিমের মধ্যে অসাম্প্রদায়িক চেতনাও ছিল অত্যন্ত প্রবল। রাজনীতির ঘোর প্যাচে গ্রামের সহজ সরল মানুষকে এই বিভেদে ঘি ঢেলে কার্যোদ্ধার করতে চেয়েছে মূলত ঔপনিবেশিক শক্তি এবং তাদের এদেশীয় দালাল। ইংরেজদের অন্ধ অনুকরণে অর্ধশিক্ষিত উঠতি ধনিক শ্রেণীর বিলাসী জীবনের বিশৃঙ্খল পথে চলা এবং নিভৃত পল্লীর ধর্মীয় গোড়ামি ও অন্ধবিশ্বাসের চর্চা চলেছে সমান তালে। এজন্য তীব্র বৈষম্যে জর্জরিত গ্রাম প্রধান সমাজে শিক্ষিত যুবশ্রেণীর প্রগতিশীল আন্দোলনের সামাজিক ভিত্তি ছিল দুর্বল এবং খুব স্বাভাবিকভাবে শোষক ও শোষিতের বিরোধ ছিল স্পষ্ট। সামাজিক বাস্তবতায় ছিল খুবই পরিষ্কার। অভাবে পড়ে ধনিক শ্রেণীর কাছে বিতাড়িত হয়ে ধর্মীয় কুসংস্কার আর অন্ধ আশ্রয়ী হয়ে ওঠে গ্রাম জীবনের চরম বাস্তবতা। ধর্মীয় এবং সামাজিক এই বাস্তবতার অসাধারণ রূপায়ণ ঘটেছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে। শিক্ষা ও সংস্কৃতিগত প্রেক্ষাপট ও বাস্তবতা। রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দিক থেকে বাঙালি সবসময় শাসন শোষণের শিকার হওয়ার কারণে
তাদের শিক্ষা সংস্কৃতিও বিকশিত হওয়ার পরিবর্তে অবরুদ্ধ অবস্থায় পড়ে। তীব্র বাধা সত্ত্বেও ইংরেজরা তাদের প্রয়োজন মেটাতে গিয়ে যে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করে, সেটি ধরেই বাঙালি যুব শ্রেণীর মধ্যে এক ধরনের জাগরণের সৃষ্টি হয়। এই জাগরণ থেকে সৃষ্টি হয়েছে শিক্ষার প্রতি গভীর আগ্রহ এবং জাগ্রত হয়েছে নবচেতনা। তবে প্রতি পদে পদে রাজনৈতিক প্রভাবে তা হয়েছে বাধাগ্রস্ত। স্বাধীন পাকিস্তান যখন তীব্র অর্থনৈতিক বৈষম্যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে স্পষ্ট বিভক্তি নিয়ে চলতে শুরু করেছে, তখনই বিরাট একটি প্রতিবাদ কুণ্ডলী পাকিয়ে উঠেছে। কারণ বাঙালির উপর হাজার বছরের অত্যাচার ছিল অসহনীয় পর্যায়ে শেষ মাত্রায়। বাঙালিকে দুর্বল করার জন্য তাই তার শিক্ষা ও সংস্কৃতির উপর আঘাত হানা হয়। বাঙালির ভাষা ও সংস্কৃতিকেই নিশ্চিহ্ন করে দেওয়ার নিকৃষ্ট ষড়যন্ত্র চলতে থাকে এই বাংলায়। ধর্মের দোহাই দিয়ে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন চক্রান্ত শুরু হয় এবং বাংলার নিজস্ব সাহিত্য সংস্কৃতির উপরও আঘাত আসতে থাকে চরম মাত্রায়। বাঙালির অস্তিত্বে টান লাগে, শুরু হয় বাঙালির জেগে ওঠার পর্ব। স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াবার কঠিন শপথ নিয়ে নেয় বাঙালি। 52 থেকে 71 সব অপবাদ আর বৈষম্য থেকে মুক্তির সনদ ঘোষিত হতে থাকে দিকে দিকে। আপন শিক্ষা সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে বাঙালির শিরা উপশিরায়। স্বমহিমায় স্বাধীন হয় বাংলা। বাংলাদেশ নাম নিয়ে পৃথিবীর মানচিত্রে গর্বিত স্থান দখল করে নেয় আমাদের দেশ, বাঙালির দেশ। স্বাধীন দেশ পাই আমরা, তারপরও কিছু অপ্রাপ্তিও যোগ হয় বাঙালির ললাটে। আপন মা মাটির চিরকালীন অসম্মান দূর করার জন্য যে বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়েছিল স্বাধীনতার পর, সেই বাঙালি আবার রাজনৈতিক বিভেদে জড়িয়ে পড়ে। শিক্ষা সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হতে থাকে। ক্ষমতার ভাগাভাগিতে বিভক্ত বাঙালি জাতি গণতান্ত্রিক অধিকারকেই পদদলিত করে বসে। এভাবে 2000 সাল পর্যন্ত আমাদের যেসব প্রাপ্তি এবং প্রত্যাশা অনুযায়ী অপ্রাপ্তির যে ইতিহাস, তা বাংলা সাহিত্যে উঠে এসেছে খুব জীবন ঘনিষ্ঠভাবে। 52, 69 এবং 71কে কেন্দ্র করে বিশ্বমানের কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প রচিত হয়েছে অনেক। এজন্য শিক্ষা সংস্কৃতির এই ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকা জরুরি। এই জরুরি কাজটি করার জন্য আমি শুধু মোটা দাগে ইতিহাসের নির্যাসটুকু তুলে আনার চেষ্টা করেছি মাত্র। উৎসুক শিক্ষার্থীদের অবশ্যই পরামর্শ দিব বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসটি যেন বিস্তৃতভাবে জেনে নেয়। কারণ ইতিহাসের বাস্তবতা ছাড়া সাহিত্যের বাস্তবতাকে ধরা কষ্ট, বুঝতে পারা আরো কঠিন। তাই আমার এই ক্ষুদ্র আলোচনার সূত্র ধরে আরো বিস্তৃত জানার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। এই প্রেক্ষাপট মাথার মধ্যে রাখার পরও আমরা অনেক সময়ই পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর করতে গিয়ে বিভ্রান্ত হই কিভাবে লিখব। এছাড়া আমরা মূল বই যখন পড়তে যাই, সেই মূল বইটা পড়ার ক্ষেত্রেও আমাদের এক ধরনের এলোমেলো ভাব থাকে, বিশৃঙ্খল ভাব থাকে। আমরা বুঝতে পারি না কিভাবে একটি মূল বই সুন্দরভাবে পড়তে পারবো এবং সেই পড়ার আলোকে আমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবো এবং আমার সাহিত্যবোধ জেগে উঠবে। সেজন্য আমি এই কিভাবে আমি পড়বো এবং কিভাবে সাহিত্য মূল্যায়ন করব সে সম্পর্কে আমি কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের খুব উপকারে আসবে। সাহিত্যবোধের জন্য বা সাহিত্য রসকে আস্বাদন করার জন্য কিংবা কোনো গ্রন্থ সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্য কি করা দরকার? সাহিত্য উপলব্ধি করার জন্য সাধারণত নিজে নিজে প্রশ্ন তৈরি করে তার উত্তর খুঁজতে হবে। গল্প, উপন্যাস, নাটক, কাব্য ইত্যাদি সাহিত্যকর্ম বুঝতে হলে প্রধানত প্রশ্ন করতে হয় চরিত্র, তাদের অবস্থা, তাদের উদ্দেশ্য, বিভিন্ন ধরনের দ্বন্দ্বের কারণ, তাদের প্রত্যাশা, সুখ দুঃখ, অন্যান্য চরিত্রের সঙ্গে তাদের সম্পর্ক ইত্যাদি নিয়ে। যে পরিবেশে চরিত্রগুলোর অবস্থান সে সম্পর্কেও প্রশ্ন করতে হবে। তাছাড়া চরিত্রগুলোর ক্রিয়াকলাপ এবং সংঘটিত ঘটনায় তাদের ভূমিকা ও গুরুত্ব এবং সে সম্পর্কিত প্রশ্নের জবাবও খুঁজতে হবে। কি ঘটেছে? এই প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাই নাটক, উপন্যাস বা ছোট গল্পের প্লট বা কাহিনী বা ঘটনাধারা নির্মাণ কাঠামো। যে কোনো গ্রন্থে এই ঘটনার ঘটায় আমরা আনন্দ পাই, আকৃষ্ট হই, যেটি পাঠককে চুম্বকের মতো আকর্ষণ করে। কেন? কার ক্ষেত্রে ঘটেছে? এই প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাই চরিত্র। ঘটনার সঙ্গে যুক্ত নানা কাহিনীর সূত্রে নানা ব্যক্তিত্বের সঙ্গে পাঠকের পরিচয় ঘটে, যাদের সঙ্গে পাঠকের এক ধরনের বোঝাপড়া হয়, সেটাই হলো চরিত্র। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে আমরা পেয়ে যাই বিষয়বস্তু বা মর্মবাণী, যেটি চরিত্রের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ ও বিকশিত বা মূর্ত করে তোলে। কাহিনীর ভেতর দিয়ে আমরা মানব ভাগ্য বা জীবন বাস্তবতা সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাই। তখনই আমরা কোনো গ্রন্থের মূল বিষয়বস্তু বা মর্মবাণী আবিষ্কার করি। উপরের প্রশ্নগুলোর উত্তর লেখক যেভাবে তাৎপর্যপূর্ণভাবে ফুটিয়ে তোলেন, সেটি লেখকের দৃষ্টিভঙ্গি। কাহিনী, চরিত্রের মর্মবাণী ভেতর দিয়ে পাঠক আবিষ্কার করে লেখকের জীবন ও জগৎ সম্পর্কে গভীর অনুধ্যান, লেখকের জীবন দর্শন, দৃষ্টিভঙ্গি। এখন আমরা সাহিত্য বিচারের মাপকাঠিগুলো কি কি সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। সাহিত্য মূল্যায়নের কৌশলগুলো কি কি হতে পারে? প্রবন্ধ, কাব্য, নাটক, উপন্যাস কিংবা ছোট গল্পের উপর যে কোনো প্রশ্নের উত্তর দিতে
কোন কৌশল অবলম্বন আমাদের করতে হবে। প্রথম ও প্রধান কাজ লেখক সম্পর্কে জানা, তার লেখার সময় উল্লেখযোগ্য জাতীয় ও বৈশ্বিক ঘটনা সম্পর্কে, তার সাহিত্যিক আদর্শ নীতি এবং তার জীবন দর্শন সম্পর্কে পুরোপুরিভাবে জানা। মোটা দাগে তার জীবনী সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট বিষয় ও মূল বইয়ের মূল বক্তব্য আলোচনা সংক্ষেপে জেনে নিতে হবে। সংশ্লিষ্ট লেখকের মূল বইটি যথেষ্ট সময় নিয়ে আন্তরিকতার সঙ্গে পড়তে হবে। এক্ষেত্রে সিনেমা, নাটক বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান দেখার সময় আমরা যে আনন্দ লাভের আশা করি সেরকম মন নিয়েই প্রথমত সাহিত্য পাঠ করতে হবে। দ্বিতীয়ত বাস্তব জীবনকে সামনে রেখে, অর্থাৎ চাকরির পরীক্ষা বা একাডেমিক পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা মাথায় রেখে পড়লে খুব ভালো কাজ হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু, এবং পরবর্তী ক্লাসে লেখক সম্পর্কে আলোচনা করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, এবং খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটি বারবার তোমরা দেখবে। এই ক্লাসটি ভালোভাবে আত্মস্থ করার মধ্য দিয়েই মূলত পরবর্তী ক্লাসের সফলতা নির্ভর করবে। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব এই ক্লাসটি সুন্দরভাবে করবা, বারবার দেখবা রেকর্ডটি, কারণ এর মধ্যে তোমার সারা জীবনের বাংলা বিষয়ে যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্নের উত্তরের এক ধরনের চাবিকাঠি রয়ে গেছে, এবং আমি সেটাই চেষ্টা করেছি যে একজন শিক্ষার্থী শুধু তার শ্রেণী কাঠামোর মধ্যে আবদ্ধ থাকবে না, একসময় জীবন বাস্তবতার তাগিদে তাকে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং সেই ক্ষেত্রে ফ্রি হ্যান্ডে লিখতে হয়। সেজন্য এই বিষয়গুলো জানানো জরুরি বলে আমি এই বিষয়গুলো আগে আলোচনা করে নিলাম। এর পরবর্তীতে আমরা আমাদের শাখা অনুযায়ী লেখক ধরে তাদের দু একটি বই নিয়ে আমরা কথা বলবো। তো আজকে তো এই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই। কোনো রকম কোনো পরামর্শ থাকলে, ক্লাসে কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার জন্য। এবং তোমরা যদি পরামর্শ দিতে চাও কিভাবে ক্লাস নিয়ে তোমরা আরো উপকৃত হতে পারো, সেটাও তোমরা করতে পারো। সুতরাং কোনো রকম দ্বিধা করার দরকার নেই। আমাদেরকে জানাবে তোমরা যে কিভাবে ক্লাস নিলে, কোনভাবে ক্লাস নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি জানি কোনভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়, সেইভাবে নিয়েছি। তারপরও তোমাদের পরামর্শ আমি নিতে রাজি আছি, কারণ ক্লাসটা তোমাদের জন্য। যদি তোমাদের উপকার না হয় তাহলে এই ক্লাসের কোনো দরকার নেই। তোমরা আশা করি এই কথাগুলো মনে রাখবে এবং সেইভাবে ক্লাস করবে, এবং সেইভাবেই তোমরা পরামর্শ দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।